আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। অনেক বাংলা প্রথম পত্রের আরেকটা এইচএসসির গদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গদ্য বললে ভুল হবে, এটা একটা প্রবন্ধ। প্রবন্ধ আর গল্প এই দুটার মধ্যে পার্থক্য কি? গল্প উপন্যাসে যেটা আমরা দেখি সেটা হলো এখানে অনেকগুলো চরিত্র থাকে কিংবা একটা চরিত্র থাকে, কিছু একটা থাকে, চরিত্র টাইপের কিছু থাকে। বাট প্রবন্ধে লেখক তোমার উদ্দেশ্যে কিছু বলে, এখানে কোনো চরিত্র থাকে না। এটা নন ফিকশন বলা হয় এটাকে। তো যাই হোক, আমরা আজকে পড়তে যাচ্ছি আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের একটা অন্যতম প্রবন্ধ আমার পথ। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। আমার পথ প্রবন্ধের ব্যাপারে একটা স্পয়লার না, সরি, ডিসক্লেমার দেই। সেটা হলো আমার পথ প্রবন্ধটা তোমাদের এইচএসসি 26 এবং উত্তেজিত যে 27 ব্যাচ, এটার নাই। এটা আছে এইচএসসি 25, অর্থাৎ আজকের ক্লাসটা আমাদের স্পেশালি যারা জানতে চাও আমার পথ প্রবন্ধ সম্পর্কে তাদের জন্য, এবং যারা এইচএসসি 25 এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তাদের জন্য। প্রবন্ধটা অনেক ছোট হইলেও এটার পটভূমি, শানে নজুল, মানে কনটেক্সচুয়াল ব্যাখ্যা না জানার কারণে তোমাদের কাছে, অনেকের কাছে এটা কঠিন মনে হয়। তো আশা করছি আজকের ক্লাসের পর এটা খুব বেশি কঠিন মনে হবে না। আমরা এটার কনটেক্সচুয়াল মিনিং, এটার পটভূমি, শানে নজুল, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা, এসব কিছু আজকে একেবারে তুলাধুনো করে ফেলবো। হ্যাঁ, চলো। আমার পথ প্রবন্ধ লিখেছেন, আমরা কমলা কালার কালি ইউজ করি আপাতত, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওকে, কাজী নজরুল ইসলামকে চিনো তো, এই যে এই ব্যক্তিটা। ওকে, তারপর এখানে আমরা যেটা প্রত্যেক সময় দেয়া থাকে যে সাম্প্রতিক বছরগুলোতে মানে কোন কোন বোর্ডে কতবার কোশ্চেন এসছে, এটা তো দরকার নাই যেহেতু এটা এরপর থেকে আর নাই। তবে তোমরা দেখতে পারো কোশ্চেন অ্যানালাইসিস করে, সেটা হলো আমার পথ প্রবন্ধ থেকে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন কোশ্চেন আসছে। তোমাদের এবার আসার সমূহ সম্ভাবনা আছে, কারণ সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লবের সাথে সবচেয়ে রিলেভেন্ট যদি কোনো গদ্য পদ্য থাকে, একটা হচ্ছে আমার পথ, বিদ্রোহী, 18 বছর বয়স, এগুলাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় স্পেশালি রিটেনের জন্য আমার পথ প্রবন্ধের ব্যাখ্যাটা অনেক বেশি জরুরি, এবং এমসিকিউ এর জন্য তো আছে। তো চলো আমরা যাই পরের স্লাইডে। এখানে কবি পরিচিতি আছে, এটা আসলে কবি পরিচিতি না। কবি কি লেখে? কবি তো লেখে কবিতা। এখানে ভুল লেখা আছে, যে স্লাইড বানাইছে এটা হবে কি প্রাবন্ধিক পরিচিতি। প্রাবন্ধিক, যে প্রবন্ধ লেখে তার নাম প্রাবন্ধিক। তাহলে প্রাবন্ধিক পরিচিতি লেখা আছে কাজী নজরুল ইসলাম। তো আমরা কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি হিসেবেও জেনে আসছি, যেহেতু উনি কবি, অনেক কবিতা লিখেছেন। তো কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি পড়তে গেলে আমাদের মাথায় একটা জিনিস ঘোরে, সেটা হলো বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। এটা হচ্ছে ওনার জন্মস্থান। এটা ওনার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের, ভারতে, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। উনি জন্মগ্রহণ করেন কবে? 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 24শে মে জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। এটা তোমাদের ঢাবির যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কবি পরিচিতি ইম্পর্টেন্ট, বাট কবিদের যে সালগুলা, এই সালগুলা দেখবা তোমরা গত 6-7 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে, সালগুলা খুব বেশি আসে না। এই জন্য এটা মনে রাখতে পারো, বাট এটা খুব অন্যান্য কবিদের যে জন্ম, মৃত্যু, সাল, তারিখ অত মানে কি হার্ট অ্যান্ড সোল পড়তে হবে না। ওকে, আচ্ছা, বিশেষ তথ্য দেওয়া আছে উনি 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। উনি 43 বছর বয়সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যেটার ফলে উনি ওনার বাক শক্তি হারিয়ে ফেলেন। ওনার মাথাও কাজ করতেছিল না, উনি কথাও বলতে পারতেন না। পরবর্তীতে ওনার যে ওয়াইফ ছিলেন প্রমীলা দেবী, তারও সেম অবস্থা হয়। ওনারা সেই সময় বাংলাদেশে এসছেন, বাংলাদেশে ওনাকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন, এনে বাংলাদেশের জাতীয় কবির, মানে কথিতভাবে জাতীয় কবির মর্যাদা দেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে গেজেটেডভাবে উনি জাতীয় কবি ছিলেন না। এটা কেন হয়েছে এতদিন, এটা আমরা জানি না। পরবর্তীতে আমাদের 24শে বিপ্লবের পরে 2024-এর ডিসেম্বর মাসে পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে ইনস্টিটিউট রয়েছে, এই ইনস্টিটিউশনের সার্বিক তত্ত্বাবধানে, এবং এটা নির্বাহী পরিচালক কবি লতিফুল ইসলাম শিবলি, ওনার সার্বিক তত্ত্বাবধানে ওনাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে গেজেটেডভাবে স্বীকৃত দেওয়া হয়। এর আগে কখনো গেজেটেডভাবে উনি স্বীকৃতি ছিলেন না, মানে আমরা জানতাম জাতীয় কবি, এটা কোথাও লেখা ছিল না সরকারি কোথাও কোনো গেজেটে। তো এটা জেনে রাখতে পারো যে জাতীয় কবির মর্যাদা, এটা জিকে হইতে পারে, বাংলা না। ওনাকে 2024 সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, ডিসেম্বরের কয় তারিখে জানি না, এটা একটু গুগল করে দেখে নিও। হ্যাঁ, উনি 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। ওনার কর্মজীবন এবং ওনার কি বলা হয়েছে, ওনার মানে মাল্টি ডাইমেনশনাল ওনার শৈশব কৈশোর। উনি প্রাইমারি স্কুলের পাশ করার পর, মক্তবে পাশ করার পর উনি আর পড়াশোনা চালাই যেতে পারেন নাই। আমরা এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স, মাস্টার্স, পিএইচডি, এসব আমরা অনেক কিছু করেছি, কিন্তু ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার প্রাতিষ্ঠানিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা খুব বেশি ছিল না। কিন্তু ওনার এত ছোট প্রাতিষ্ঠানিক যোগ্যতা নিয়েও ওনার সাহিত্যকর্ম নিয়ে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করা হয়, পিএইচডি করা হয়, এমফিল করা হয়।
ওনার যে কর্মজীবনটা শুরু হয়েছে মক্তব থেকে। মক্তবে উনি একই সাথে শিক্ষকতা করেছেন, ছোট ক্লাসের, যেই ক্লাসে পড়তেন তার চেয়ে নিজ ক্লাসের, উনি একসাথে মুয়াজ্জিন হিসেবে আজান দিয়েছেন। আবার পরবর্তীতে উনি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছেন, গিয়ে রুটির দোকানে কাজ করেছেন, লেটো গানের দলে কাজ করেছেন, তারপর বাঙালি পল্টনে হাবিলদার হিসেবে কাজ করেছেন, হাবিলদার থেকে প্রমোশন পেয়ে সৈনিক হয়েছেন। তারপর বাঙালি পল্টন যখন ভেঙে দেওয়া হয়, তারপর উনি কলকাতায় এসেছেন, কলকাতায় এসে ওনার সাহিত্যে উনি মনোনিবেশ করেন। এছাড়াও উনি লেটো গানের দলে, সেই গানে মানে দলের হয়ে গান লিখেছেন, সাহিত্য লিখেছেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, একাধারে অভিনয় করেছেন। আর ধূমকেতু নাকি কি নামের একটা সিনেমা আছে, যেখানে উনি নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন, তোমরা ইউটিউবে সার্চ করলে এখনো দেখতে পারবা। উনি একাধারে অভিনেতাও ছিলেন, দার্শনিক ছিলেন, প্রাবন্ধিক ছিলেন। মানে একটা মানুষ যিনি স্কুলের গণ্ডি পার করেন নাই, পরবর্তী শিক্ষাগত গণ্ডিতে দূরেই থাক, সেই মানুষের পক্ষে কিভাবে সম্ভব? এটা তোমরা যদি একবার চিন্তা করো, যদি নজরুলের সাহিত্যকর্ম পড়ো, আরেকটু বড় হয়ে ওনার কঠিন কঠিন সাহিত্যগুলো যদি পড়ো, তোমরা জাস্ট কি বলো, মাথা হ্যাং হয়ে যাবে যে কেমনে আমরা এত পড়াশোনা করেও তো এই পর্যায়ে আসতে পারি না। অথচ ওই নজরুলের শিল্প সাহিত্য নিয়ে পিএইচডি হয়েছে, থিসিস হয়েছে, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে। আচ্ছা, উনি এখানে দেয়া আছে, এটা তোমরা বইয়ে পাবা, সালগুলো ইম্পর্টেন্ট না, তোমাদের যেটা বলেছি। উনি বাঙালি পল্টনে যোগদান, সাম্যবাদী ধারার রাজনীতি। সাম্যবাদী ধারার রাজনীতি মানে কি? সমতা, হিন্দু মুসলিম জাত পাত সব ভেদে নারী পুরুষ সব সমানভাবে যেই চলার যে আমাদের মন মানসিকতা, এটাকে সাম্যবাদ বলা হয়। উনি সাম্যবাদী ধারার রাজনীতি করেছেন। উনি এই যে হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের অন্তরায় যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে উনি সলিউশনের চেষ্টা করেছেন। পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বিভিন্ন অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। আচ্ছা, ওনার গল্পগ্রন্থের দেয়া আছে, স্বীকৃতি দেয়া আছে, তারপর পরিচিতি এখানে কিছু দেয়া আছে। পিতার নাম, মাতার নাম, প্রবন্ধ। পিতার নাম এটা আমরা সবাই জানি, কাজী ফকির আহমেদ। মাতার নাম জাহেদা খাতুন জানি। প্রবন্ধ ইম্পর্টেন্ট হচ্ছে যুগবাণী, রুদ্রমঙ্গল। আচ্ছা, তোমাদের এটা পড়ানোর আগে জানিয়ে রাখি, এই যে আমার পথ প্রবন্ধ, এটার উৎস হচ্ছে রুদ্রমঙ্গল, অর্থাৎ রুদ্রমঙ্গল ওনার যে প্রবন্ধ গ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে। রাজবন্দির জবানবন্দি, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো যুগবাণী আরেকবার দেওয়া হয়েছে, যে স্লাইড বানাইছে ভুল করছে। সাদাত স্লাইড বানানোর পর এরপর থেকে সচেতন থাকবে। হ্যাঁ, দুর্দিনের যাত্রী আবার দেওয়া আছে, রুদ্রমঙ্গল আবার দেওয়া আছে। তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটার মতো দেওয়া আছে, চারটার মতো দেওয়া আছে, চারটাই দেখতে পারো তোমরা। উপন্যাসের মধ্যে ইম্পর্টেন্ট তিনটাই দেওয়া আছে, তোমাদের বইয়ে অনেকগুলো দেওয়া থাকলেও তোমাদের আসার মতো এই যে তিনটা এখানে দেওয়া আছে, দেখো, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, এই তিনটা দেখতে পারো। হ্যাঁ, ওকে। গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। আচ্ছা, রিক্তের বেদন আর ব্যথার দান, আমরা রিক্তের বেদন, তারপরে যে কি বলে এখানে আরেকটা আছে ওনার উপন্যাস বাঁধনহারা। রিক্তের বেদন আর বাঁধনহারা এই দুটা নিয়ে গুলায় ফেলে যে কোনটা গল্পগ্রন্থ কোনটা উপন্যাস। তো এরপর তোমরা আর গুলায় ফেলবে না আশা করছি। রিক্তের বেদন হচ্ছে গল্পগ্রন্থ আর উপন্যাস কি বাঁধনহারা। ওনার মৃত্যু কবে? 1976 সালের 29শে আগস্ট। ওনার মৃত্যুবরণ করেন উনি ঢাকায়। ওনার জন্ম পশ্চিমবঙ্গে হইলেও ওনার মৃত্যু কোথায়? ওনার মৃত্যু বাংলাদেশে, ঢাকায়, স্বাধীন বাংলাদেশে। 1976 সালে আরেকজন কবি মারা যায়, কে বলো তো? হ্যালো, 1976 সালে আরেকজন কবি মারা যায় ঢাকায়, উনি হচ্ছে কবি জসিমউদ্দিন। আচ্ছা, ওনার স্বীকৃতি 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী পদক উনি পান। ওনার পরিচিতি কীভাবে লেখা আছে দেখো, সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। এই জন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত। আমৃত্যু বলতে আসলে মৃত্যুর আগ পর্যন্ত ওনার তো এটা একটু ওভার গ্লোরিফাইড হয়ে যায়। উনি অবশ্যই সত্য প্রকাশে, সত্যের সংগ্রামে সবসময় কি বলে, উনি সবসময় দৃঢ় সোচ্চার ছিলেন। কিন্তু উনি মৃত্যুর আগ পর্যন্ত ওনার তো কোনো সেন্স ছিল না, উনি কথা বলতে পারতেন না। ওনার সাহিত্য হয়তো বাঙালি যতদিন থাকবে দুনিয়াতে, বাঙালির যতদিন আন্দোলন সংগ্রাম থাকবে, ওনার সাহিত্য সেটাকে এফেক্ট করে যাবে, যেটা আমরা জুলাই বিপ্লবেও দেখেছি। কিন্তু আমৃত্যু উনি কীভাবে সংগ্রাম করে গেছেন এই লাইনের অর্থ আমিও বুঝি নাই, কারণ উনি মৃত্যুর আগ পর্যন্ত তো মানে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। ওকে, তো চলো আমাদের এই যে লেখক পরিচিতি, প্রাবন্ধিক পরিচিতি শেষ। পরের স্লাইডে দেয়া আছে। আচ্ছা দেখো তো এখানে কি লেখা। আমার হাতের লেখা খারাপ, আগে থেকে লেখা ছিল আমার পথের পটভূমি। এই যে আমার পথের পটভূমি লেখা আছে, অর্থাৎ আমার পথ, এই যে প্রবন্ধটা, এটা কোথায় থেকে উদ্ভূত হয়েছে, এটা কোথায় থেকে এসেছে, কোন কনটেক্সটে এসেছে। এটাকে যখন আমার পথ পড়ানো হয় প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করা হয়, বাট পটভূমি সম্পর্কে আসলে যে খুব বেশি বলা হয় এমনটা আমি কখনো পাই নাই। চলো আমরা তাইলে আমার পথের পটভূমি নিয়ে আলোচনা করি। সেটা হলো যখন কাজী নজরুল ইসলাম দেখলেন ভারতবর্ষের হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব,
দ্বন্দ্বের কোনো কারণ নাই, প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে একটা ধর্ম আরেকটা ধর্মকে সম্মান করো। বাট এই দুইটা ধর্মের মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগেই ছিল, যে এই দ্বন্দ্বের কারণে আসলে আমাদের মুক্তি আসছিল না, আমাদের আজাদি আসছিল না। তো তখন কাজী নজরুল ইসলাম 1922 সালে একটা পত্রিকা নিয়ে আসলেন, একটা পত্রিকা উনি সম্পাদনা করে নিয়ে আসলেন। পত্রিকাটার নাম ছিল হচ্ছে ধূমকেতু। তো এই যে ধূমকেতু পত্রিকা, এই পত্রিকা কেন আনা হয়েছিল? হিন্দু মুসলিম যে দ্বন্দ্বর অন্তরায় এটা দেখায় বুদ্ধিভিত্তিকভাবে এই মোকাবেলা করা, বুদ্ধিভিত্তিকভাবে কলাম লিখে বিভিন্ন বড় বড় মানুষদের বিভিন্ন ইন্টেলেকচুয়াল ব্যাখ্যাগুলো লিখে হিন্দু মুসলিম যে যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলো নিরসন করা এই পত্রিকার উদ্দেশ্য ছিল। তো এই পত্রিকা, দাঁড়াও আমি একটু চা খেয়ে নেই, গলা শুকায় গেছে অনেকক্ষণ ধরে কথা। তো পত্রিকাটার নাম ছিল কি? পত্রিকাটার নাম ছিল ধূমকেতু। ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয় 1922 সালে। ধূমকেতু পত্রিকার যে উদ্বোধনী অনুষ্ঠানে যে কবি সাহিত্যিকদের দাওয়াত করেছিলেন কাজী নজরুল ইসলাম, এই উদ্বোধনী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম একটা বক্তব্য দেন। এই বক্তব্যের টাইটেল ছিল ধূমকেতুর পথ, অর্থাৎ ধূমকেতু কোন পথে চলে, ধূমকেতু কেন চলছে, সেই ধূমকেতুর পথকে, এই বক্তব্যকে পরবর্তীতে টেক্সচুয়াল আকারে নিয়ে আসা হয় এবং রুদ্রমঙ্গল যে প্রবন্ধ গ্রন্থ এখানে ইনক্লুড করা হয়। সেই ধূমকেতুর পথকেই এখনকার আমার পথ হিসেবে বিবেচিত করা হয়। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাইলে আমরা আমার পথের পটভূমিটা বুঝলাম যে আমার পথ কোত্থেকে আসছে। পরের স্লাইডে যদি যাই, এখানে দেখো একটা ছন্দ লেখা আছে, আই চলে আই রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয়ী কেতন। একটা ছন্দ। ছন্দটা কে লিখেছেন দেখো নিচে লেখা আছে। ছন্দটা লেখা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলেন কাজী নজরুল ইসলাম এরকম হিন্দু মুসলিমদের দ্বন্দ্ব নিয়ে এটা নিরসন করার জন্য একটা পত্রিকা লিখছেন, তখন শুভেচ্ছা জানিয়ে কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দটা লিখে পাঠান, যেন এই ছন্দটা এই ইয়ার ট্যাগলাইন হয়, ধূমকেতু পত্রিকার ট্যাগলাইন হয়। এখানে ধূমকেতুকে বলা হয়েছে যে আইরে আই ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। ওকে, এই গেল রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ধূমকেতুকে ইন্সপায়ার করেছিলেন, এটা এখানে আছে। তারপর আমরা যদি যাই, এখানে প্রবন্ধের পাঠ পরিচিতিতে আছে। আচ্ছা, আমরা পাঠ পরিচিতি কেন পড়বো বলো তো? পাঠ পরিচিতি আমরা এই জন্য পড়বো যে পাঠ পরিচিতিতে একটা গল্পের সামারাইজেশন যেমনে থাকে, একটা প্রবন্ধের সামারাইজেশন যত সুন্দর ওয়ার্ডে লেখা থাকে, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন লেখার জন্য পারফেক্ট। তুমি যদি নিজের মতো করে বানায়ও না লিখতে পারো, পাঠ পরিচিতির ভাষায় যদি লিখতে পারো, তাহলে তুমি মোটামুটি একটা ভালো মার্ক পাবা। এখন জিজ্ঞেস করতে পারো, ভাইয়া আমাদের তো এইচএসসিতে নাই, তাইলে এটা কেন অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়বো? গাধা, যখন এটা ঢাবির যে কোশ্চেনে আসবে, ঢাবির কোশ্চেনে দেখবে একটা উদ্দীপক দিয়ে তার কোশ্চেনের অ্যান্সার লিখতে বলা হয় 5টা 7টা, এই 5টার মতো কোশ্চেনই থাকে অনুধাবনমূলক। এখানে জ্ঞানমূলক ট্যানমূলক নাই, অনুধাবনমূলকই 5টা থাকে। তো আমরা যদি এটা দেখি পাঠ পরিচিতি, এটা তোমরা বই খুলেও দেখতে পারো, আমি জাস্ট একটু মানে তোমাদের ঝালাই করে দিই। পাঠ পরিচিতি তোমরা এইচএসসিতেও পড়েছো, এখন আবার বই খুলেও পড়বা। ওকে, বলতেছে প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, সরি আমরা কালার চেঞ্জ করি, কমলা কালারটা নেই, রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের কবি পরিচিতির সময় বলেছি, রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে তিনি নির্ভীক। তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। আচ্ছা, এখানে টেক্সচুয়াল ভাষা আছে, তোমরা এটা দেখবা, এটা পড়বা, কিছুটা মুখস্থ করার চেষ্টা করো, পুরোপুরি না, নিজের মতো করে বুঝে মুখস্থ করার চেষ্টা করবা, যাতে তোমার রাইটিং ক্যাপাবিলিটিটা সুন্দর হয়, তাই না? আচ্ছা, আমি এটা এক লাইনে বলছি, মানে কয়েক লাইনে বলছি সামারাইজ করে। সেটা হলো, আমার পথ প্রবন্ধে নজরুল নিজের সত্যকে নিজের গুরু মেনেছেন। উনি দুনিয়ার আর কাউকে গুরু মানেন না, নিজের সত্যকে গুরু মেনেছেন। এই যে আমিত্বভাব, আমিত্বভাব আমরা নেগেটিভ সেন্সে ইউজ করি, বাট এখানে উনি পজিটিভ সেন্সে ইউজ করেছেন, যে এই যে আমিত্বভাব, এটা সত্য মানে অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কতখানি গুরুত্বপূর্ণ, এবং এই আমিত্বভাব যদি সত্যের পক্ষে একবার চলে আসে, পৃথিবীর কোনো মিথ্যা, কোনো ভণ্ডামি, কোনো কপটতা এটার সাথে পেরে উঠতে পারে না। এবং উনি এই যে আমিত্ববাদ, এই আমিত্ববাদের একজন অগ্রদূত হিসেবে আবির্ভূত হয়েছেন। চলো, এই যে এটা ছিল এটা সামারি, এখানে লেখা আছে, তোমাদের বই আছে এটা, এবং অ্যাডমিশনে তোমরা ভর্তি সহায়ক বিভিন্ন বই যেগুলো পড়ো সেগুলোর মধ্যেও এগুলো লেখা আছে খুব সুন্দর করে। আমরা যাবো হচ্ছে মেইন গল্পে। তার আগে দেখো, মেইন আমরা প্রবন্ধে যাওয়ার আগে যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রবন্ধে কঠিন কঠিন কিছু শব্দ থাকে, যে শব্দগুলোর অর্থ যদি আমরা কিছু আগে থেকে জেনে থাকি, তাহলে আমাদের গল্পের ব্যাখ্যাটা বা প্রবন্ধের ব্যাখ্যাটা বুঝতে সুবিধা হবে। এখানে লেখা আছে কর্ণধার। কর্ণধার মানে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। কর্ণধার মানে মেইন কথা লিডার। লিডার যে অন্যকে প্রভাবিত করতে পারে, যার পিছনে কয়েকজন চলে, যার একটা আদর্শ আছে, তাই না? আমাদের কর্ণধার
নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন। কুর্নিশ মানে লেখা আছে উদাসীন, এটা ভুল। কুর্নিশ মানে উদাসীন না, কুর্নিশ মানে কি? কুর্নিশ মানে হচ্ছে মাথা নত করে অভিবাদন জানানো। মাথা লেখা বুঝলে নাই, বইও লেখা আছে, দেখো, মাথা নত করে অভিবাদন। দেখবা তুরস্ক বা কিছু দেশে বা জাপানিজে বিভিন্ন জায়গাতে এরকম করে অভিবাদন জানানোর সময় এরকম এরকম করা হয়, এটাকে বলে মেইনলি কুর্নিশ। আচ্ছা, কুর্নিশ এখানে নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে প্রবন্ধে, আমরা ব্যাখ্যাতে গেলে দেখব। অভিশাপ রথের সারথি, অভিশাপ রথের সারথি মানে কি? এই যে বাংলাতে, এই যে বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যে এত দ্বন্দ্ব, এত ফাসাদ, এই যে অভিশাপ একটা, এটাকে কবি কাজী নজরুল ইসলাম নিজে ঘাড়ে করে বয়ে এই অভিশাপটাকে ধ্বংস করার কাজে নিয়োজিত হয়েছেন। এবং এই অভিশাপটা যদি হয় একটা রথ, এই রথের সারথি মানে কি? ড্রাইভার, চালক, এটাকে উনি চালিয়ে নিয়ে যাবেন, এটা হচ্ছে অভিশাপ রথের সারথি। এটা এত বড় লেখার সময় নাই ভাই, বুঝছো তো? আচ্ছা, মেকি মানে কি? মিথ্যা কপট, মানে সোজা কথা ভণ্ডামি, আমি যা না তাই দেখানো, মানে আমার মধ্যে বিনয় নাই, মানুষের মধ্যে আমি ঢং করে বিনয় দেখে, আমি অনেক বিনয়ী। আচ্ছা, সম্মার্জনা, সম্মার্জনা ঘষে মেজে পরিষ্কার করা, অর্থাৎ যা কিছু আছে, পুরাতন যা কিছু আছে, এটাকে একবারে ওই যে ভিম লিকুইডের মতো 100 লেবুর শক্তি দিয়ে একবারে ঘষে মেজে সাফ করে দেয়। আগুনের ঝান্ডা, আগুনের ঝান্ডা মানে কি? ঝান্ডা মানে পতাকা, আর আগুন মানে তো আগুন বুঝোই, যে আগুনের ঝান্ডা বলতে এখানে বোঝানো হয়েছে আগুন যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি করে, যেমন সব কিছুর খাঁটি অংশ নিয়ে আসে, তেমনি আগুন দিয়ে সব কিছুকে পুড়িয়ে আবার পবিত্র করতে হবে। এটা চলো আমরা যখন কনটেক্সটে যাবো, আমি আশা করছি যে তোমরা এটা একবার পড়েছো, তারপরেও একবার ঝালাই হয়ে যাক, তাই না? ওয়ান শট ক্লাসের মতো। ওকে, দেখো তোমাদের আসলে এখনকার বইয়ে আমি এটা এর আগে পাই নাই, আমি জানি না এটা কতদূর দেখা যাচ্ছে এটা এখানে, তো যাই হোক, তোমাদের এখনকার বইয়ের পিডিএফে এটা পাওয়া যাচ্ছে না, আমি এটা অন্য একটা থার্ড পার্টি একটা জায়গা থেকে ডাউনলোড করেছি। এটা আমি চেয়েছিলাম তোমাদের বই থেকে নিয়ে আসবো, বইয়ের পিডিএফ থেকে, কারণ স্লাইডের বাইরেও আমরা তোমাদের বইয়ের মধ্যে অভ্যস্ত করতে চাই, কিন্তু পরে দেখলাম এই যে একটা পিডিএফ পাইছি, এটাও ফাটা 4K তে ইয়া দেওয়া নাই। তো চলো এখান থেকে তোমরা এক কাজ করো, এইটুকু যদি না বুঝো তোমরা বই বের করো, বই বের করে এই যে লাইনগুলো ব্যাখ্যা করছি বইয়ে দাগাই নিতে পারো, আর যাদের দাগানো আছে তারা রিভিশন করে নিতে পারো। ওকে ওকে, এখানে বলা হচ্ছে আমার কর্ণধার আমি, কর্ণধার মানে কি বুঝাইছিলাম? লিডার, যার কথা কেউ শোনে, অনুসরণ করে। আমাকে আমি অনুসরণ করি, আমি কাউরে অনুসরণ করি না, কোনো ব্যক্তিকে অনুসরণ করি না। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম নমস্কার করছি, সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। এই যে আমার সত্য, এই সত্যকে, এই সত্যই যেহেতু আমার সব কিছুর মূল প্যারামিটার, এই জন্য আমার যাত্রা শুরু করার আগে আমি আর কাউকে, আমার কোনো গুরুকে আমি নমস্কার করছি না, নমস্কার করছি বা সালাম করছি কাকে? আমার সত্যকে। কোন যাত্রা শুরু? এই যে বলছিলাম না, এটা কি? ধূমকেতুর পথ, আমার পথ ধূমকেতুর পথ। এই যে ধূমকেতু পত্রিকাটার যে উনি শুরু করতে যাচ্ছে, হিন্দু মুসলিমদের যে দ্বন্দ্ব নিরসনের কাজ শুরু করতে যাচ্ছে, এটার যে যাত্রা, এটা শুরু করার আগে উনি ওনার সত্যকে কি করছে? সালাম জানাচ্ছে, নমস্কার জানাচ্ছে। যেই পথ আমার সত্যের বিরোধী, সেই পথ আর কোনো পথ, এই যে এখানে ভুল লেখা আছে, যে পথ আমার বিরোধী আর সত্যের বিরোধী, সেই পথ আর কোনো পথ, এটার কোনো মানে নেই। সেই পথ ছাড়া, এখানে হবে সেই পথ ছাড়া, সেই পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। অর্থাৎ যেই পথ আমার সত্যের বিরোধী, ওইটাই একমাত্র আমার বিরোধী পথ, ওইটাই একমাত্র আমার শত্রু, এছাড়া আর কোনো পথই আমার শত্রু পথ না। রাজভয় লোকভয় কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যাবে না। অর্থাৎ রাজভয় আর লোকভয় কি? রাজভয় মানে এই যে সরকার থেকে চাপ আসা, রাজার থেকে চাপ আসা, মানে আমি যখন একটা সত্যের পক্ষে দাঁড়াচ্ছি, একটা প্রতিবাদ করতে যাচ্ছি, তখন আমাকে রাষ্ট্র থেকে বিভিন্ন চাপ দেওয়া হবে, আমাকে সরকার থেকে চাপ দেওয়া হবে, জনমানুষ থেকে চাপ দেওয়া হবে। এই যে রাজভয় লোকভয়, এই কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যাবে না, অর্থাৎ আমাকে সত্যের পথ থেকে সরাতে পারবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। অর্থাৎ আমি যদি শিওর হই আমার সত্যির ব্যাপারে, আমি যদি জানি আমি যেটা বিশ্বাস করছি এটা সত্য, তাহলে আর কোনো মিথ্যাই আমার এই সত্য থেকে আমাকে বিরত রাখতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, ওই যে কথা বলি না আমরা, চোরের মন পুলিশ পুলিশ, পুলিশের মন চোর চোর। তো যার এই যে ভিতরে ভয়, যার ভিতরে ভয় আছে সেই বাইরে ভয় পায়, তাই সে পুলিশের সামনে গিয়ে সাক্ষ্য দেওয়ার সময় থতমত করে, একটু বেশি আগ বাড়ায়, একটু আবেগ দেখাইতে যায়। আর যে সত্য সে সবসময় দৃঢ়ভাবে থাকে, ওকে আমি রাইট, আপনি দেখেন আমার জন্য যা করবেন করেন, তার মধ্যে কোনো কাপাকাপি থাকে না। অতএব
যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না। অর্থাৎ আমি যদি সত্যবাদী হই, আমি জানি মিথ্যা কোনটা, তাই আমি মিথ্যাকে ভয় পাই না, কারণ আমি জানি আমি সত্য। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মধ্যে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। এই যে কুর্নিশের ব্যাপারে বলছিলাম। আচ্ছা, যে নিজের সত্যকে চেনে, যে নিজে জানে যে আমার সত্য এটাই, এটাই সত্য, এটার উপরে সত্য নাই, সে তাহলে অন্য কাউকে ভয় পায় না এবং অন্য কাউকে কুর্নিশ করে না, অর্থাৎ অন্য কারো কাছে মাথা নত করে না। ওকে, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করতে পারে না। পদানত মানে কি? পদানত মানে কি? এই যে পায়ের কাছে নিয়ে আসতে পারে না। ধরো তোমার কিছু একটা উল্টাপাল্টা কারো কাছে আছে, কোনো একটা স্ক্যান্ডাল কারো কাছে আছে, এইটা দেখে তোমাকে ব্ল্যাকমেইল করতে পারে। যখন তোমার এরকম কোনো স্ক্যান্ডাল নাই, তুমি শিওর, তাহলে কি কেউ কি তার পায়ে তোমাকে ফেলতে পারবে? সে যতভাবেই বলুক, ডিপ ফেক ভিডিও বানাক, এআই ভিডিও বানাক, যে যাই করুক, কিন্তু তুমি জানো এটা সত্য, তোমার এরকম কিছু নাই, তাইলে কি তুমি তার কাছে মাথা নত করবা? নো। আর যার আছে তারে, ধরো তুমি একটা কোনো একটা স্ক্যান্ডাল করছো, অন্য জনের কাছে ভিডিও বা ছবি নাই, তারপরেও সে বলতেছে আমার কাছে আছে, কিন্তু তুমি যে করছো তোমার মন জানে যে আমি করছি, তার মানে থাকার একটা সম্ভাবনা আছে, তখন তুমি তার কাছে গিয়ে কিন্তু নত হবাই, যদিও তার কাছে যদি কোনো কিছু না থাকে। মানে আমি এমনি রিলেট করে বোঝানো পছন্দ করি, তো এর মধ্যে কেউ নেগেটিভভাবে নিলে আমার করার কিছু নাই। ওকে, এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথপ্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। এই যে আমি নিজেকে জানতেছি, নিজের সত্যকে নিজে একেবারে এস্টাবলিশ করতেছি আর কাউরে মানতেছি না, এটা কোনো দম্ভ না, এটা কোনো অহংকার না, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। অর্থাৎ আমি নিজেকে চিনছি, আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো। মানে আমি তোমাকে বলতেছি যে আমি আমার সত্যকে চিনছি, সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি এটাকে বলতেছো যে না, তুমি এটা অহংকারই করতেছো। তুমি যদি এটাকে অহংকারই মনে করো, তারপর আমার কিছু করার নাই, তবুও ওই যে মিথ্যা, যে মিথ্যা কপটতা, যে ভণ্ডামি, সেটার চেয়ে এটা মন্দের ভালো, কিছুটা ভালো। অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। এই যে যেটা বললাম যে মিথ্যা বিনয়, যে তুমি যেটা না বাইরে থেকে জি সহমত স্যার, সহমত ভাই, এটার চেয়ে মানে তুমি যে জিনিসটা জানো সেটার উপরে একবার অটল থাকা, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, এরকম করে যদি তুমি অটল থাকো, ঠিক তাহলেই কি হবে? তাহলে ওইটা, ওই যে এটা মন্দের ভালো হবে। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওই যে যেটা বললো, সহমত ভাই করতে করতে, মিথ্যার পক্ষে সহমত ভাই করতে করতে, সত্য দেখাইতে দেখাইতে এমন অবস্থা এসে যায়, এই যে এরকম করতে 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 একেবারে কোমর একবারে বুড়িয়া মানুষের মতো হেলে যায়। রূপ করতে বললাম, বুড়িয়া মানুষের মতো যে হেলে যায়, এই ক্রমে ক্রমে ছোট হয়ে নিজের আর আত্মসম্মান বলতে কিছু থাকে না, তখন তুমি হয়ে যাবা, থাক বলবো না, বাদ। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। ওই মিনমিনে, ওই যে মিনমিনে যে বিনয় আছে, সহমত ভাইয়ের যে বিনয়, ওর চেয়ে আমি যে ভাইকে গিয়ে ভাইয়ের মুখে সত্য কথা বলবো, এটা ওই অহংকারের পৌরুষটা তার চেয়ে অনেক ভালো, ওই সহমত ভাইয়ের চেয়ে। বুঝতে পারছো? ওকে, তারপর বলতেছে, অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। অভিশাপ রথের সারথী মানে শুরুতে কি বলছিলাম, এই যে মিথ্যা কপটতা, এই যে অভিশাপ, এই অভিশাপগুলোকে রথ হিসেবে নিয়ে এই যে চালক, এই যে চালক টেনে নিয়ে যাচ্ছে, এটা টেনে নিয়ে যাচ্ছে কে? কাজী নজরুল ইসলাম। উনি নিজেকে বলছে এই অভিশাপ রথের সারথী। এই অভিশাপ রথের সারথী কে তাহলে? কাজী নজরুল ইসলাম। ওনার এই স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। এটাকে অহংকার বলে যাতে ভুল না করেন, কারণ এটাই সত্য। যেটা সত্য সেটাকে যদি অহংকার হিসেবে নেন, এটা আপনার দুর্বলতা, এটা আপনার সমস্যা। আচ্ছা, স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে। এই যে ওনার ব্যাখ্যা করতে গিয়ে আমিও তোমাদের স্পষ্ট কথা বলতেছি, একটু জোরে কথা বলতেছি, মনে হচ্ছে একটু অবিনয়, কিন্তু এই স্পষ্ট কথা বলাই একটা অবিনয় নিশ্চয়ই থাকে। যে কেউ যদি স্পষ্ট করে কথা বলতে যায়, ওখানে ভণ্ডামি করে মিন 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 করে কথা বলা যায় না, ওখানে একটু গলা লাউড করেই কথা বলতে হয়। এখানে একটা স্পষ্ট অভিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। এই যে আমি তোমাকে বলছি যে সহমত ভাইয়ের কালচার, এই কালচার, সেই কালচার নিয়ে বলছি, এই যে এই সত্য কথাতে এই আমার অভিনয় শুনে যদি তোমার কষ্ট পায়, তুমি যদি কষ্ট পাও, এই কষ্ট পাওয়াটা তোমার জন্য দুর্বলতা, কারণ তুমি সত্যকে মেনে নিতে পারছো না। যে সত্যকে মেনে নিতে পারে না, তার জন্য এটা বিশাল দুর্বলতা। ওকে, নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে, নিজের শক্তির উপর একটা অটুট বিশ্বাস আসে। মানে তুমি যদি নিজেকে চেনো, নিজের সত্যকে নিজের যদি লিডার মনে করো, তাহলে নিজের উপর একটা অটুট বিশ্বাস আসবে। ওই যে এটা ব্যাখ্যা করছি, এই একটু আগে অনেক স্ক্যান্ডাল দিয়ে ব্যাখ্যা করাইলাম, আর কি করব। এই স্বাবলম্বন, স্বাবলম্বন মানে কি? পরাবলম্বন মানে অন্যের উপর অবলম্বন করা। স্বাবলম্বন মানে কি? নিজের উপর নিজেই অবলম্বন করা।
চোখ মনে হয় আমার দেখা যাচ্ছে না একবার, ওই মানে না ঘুমায় ঘুমায় চোখ এমনি ছোট হয়ে গেছে, লাইটের মধ্যে আরও দেখা যাচ্ছে না। যাই হোক, এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। এই যে নিজের উপর অবলম্বন, এটা করতে কে শেখাচ্ছিলেন? এই যে ভারতের জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধীজিকে। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। অর্থাৎ উনি আত্মনির্ভরতা শেখাচ্ছিলেন, স্বনির্ভরতা শেখাচ্ছিলেন। ওই সময় গান্ধীজি সবাইকে শিখালেন যে সবাই বলো আমি আছি। তো সবাই এই আমি আছি না বলে আমাদের পরাবলম্বন এমন অবস্থায়, দাসত্ব এমন অবস্থায় পৌঁছে গেছে, লিডার বলছে মানে লিডারই আছে, লিডার বলছে মানে ও গান্ধীজি আছে, গান্ধীজি আছে। অথচ এই যে কর্ণধার গান্ধীজি, লিডার, সবাইকে শেখাচ্ছিল যে সবাই সবার জায়গা থেকে আসো, এটা বুঝাও। আর বাঙালির দাসত্ব এমন পর্যায়ে চলে গেছে, ভারতবর্ষের মানুষের দাসত্ব এমন পর্যায়ে চলে গেছিল, ভাই বলতেছে হ্যাঁ ভাই বলছে আছে মানে ভাই আছে, গান্ধীজি বলছেন আছেন মানে গান্ধীজি আছেন। এই যে আমরা উল্টা মিনিংটা ধরে নিলাম। ওকে, কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। এই ফেললে মানে কি, এটা ওই তখনকার সাধু ভাষায় বা এই কোন ভাষায় ফেললে মানে কলকাতার অ্যাকসেন্ট আর কি। ফেললে মানে কি, ফেললো। এই পরাবলম্বনই অন্যের উপর অবলম্বন করে আমাদের নিষ্ক্রিয় করে ফেলতে। অর্থাৎ আমাদের নিজস্ব কোনো অ্যাক্টিভিটি নাই, অন্যকে মানে অন্যকে সবসময় গুরু হিসেবে মেনে নিয়ে অন্য যা বলবে তাই, নিজের মধ্যে কোনো সেলফ রিয়েলাইজেশন নাই। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। এই যে দেখো, এখান থেকে অনুধাবনমূলক আসার মতো একটা কোশ্চেন, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। সবচেয়ে বড় দাসত্ব তাহলে কাকে বলে? এই যে পরাবলম্বনকে সবচেয়ে বড় দাসত্ব বলে, অন্যের উপর অবলম্বন করা। এটা ব্যাখ্যা করতে পারো আরো। অন্তরে যাদের এত গোলামির ভাব, যাদের অন্তরে, এই যে ভারতবর্ষের লোকের কথা বলছে, যাদের অন্তরে এত গোলামির ভাব, যাদের অন্তরে গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? যাদের ভেতরে এরকম ভাব যে আমার নিজের কোনো মানে নিজের কোনো স্বকীয়তা নাই, অন্যের উপর সবসময় মানে কি করব, সবসময় নির্ভর করবো, অন্য যা বলবো ওখানে সহমত ভাই জানাবো, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। অর্থাৎ আমি যদি আমার আত্মা, ভিতরের মানুষকে চিনি, তাহলে আমার উপর সেলফ কনফিডেন্স আসবে। আমি যদি আমাকেই না চিনি, সেলফ কনফিডেন্স মানে সেলফ আসবে কোত্থেকে নিজেকে নিজে না চিনলে? এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যিই আসবে, সেদিন আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। এই যে স্বাধীনতার কথা বলছে, মানে অন্য যা বলতেছে সেটার সাথে সহমত না জানায়, যেদিনে আমাদের মধ্যে নিজেদের মধ্যেকার বোধ জাগ্রত হবে, চেতনা জাগ্রত হবে, সেদিনে আমাদের স্বাধীনতা আসবে। আবার আমি 24-এর অভ্যুত্থানে ফিরে আসি, 24-এর বিপ্লবে ফিরে আসি। 16 বছর ধরে আমাদের যখন নিষ্পেষিত করা হয়েছে, সবাই মিলে যখন সহমত ভাই জানান, সবাই মিলে যখন সহমত ভাই জানানো হয়েছে, বারবার 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 মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে যখন এই সহমত ভাইয়ের কালচারটা ব্লাস্ট করে গেল, যখন প্রত্যেকে নিজের আত্মাকে চিনতে লাগলো, প্রত্যেকে নিজের সত্যকে ধারণ করতে লাগলো, তখনই কিন্তু আমাদের স্বাধীনতা আসলো। স্বাধীনতা আসে নাই, আমাদের 47-এ স্বাধীনতা এসেছে, 71-এ এসেছে, 90-এ এসেছে, কিন্তু প্রত্যেকবারই সবার একটা আত্মোপলব্ধি হয়েছে। চূড়ান্ত স্বাধীনতা কখন আসে? যখন আমাদের এই যে আত্মাকে চিনতে পারি, নিজের সত্যকে চিনতে পারি। 24-এ আমরা দেখেছি যে আমরা সব মেকি ভণ্ডামি সব কিছু ছেড়ে যখন আমরা নিজেদের সত্যকে সত্য বলে মেনেছি, আমরা কখনো কারো চক্ষু রাঙানিকে ভয় পাই নাই, তখনই ফ্যাসিস্ট পালিয়ে গেছে আমাদের দেশে, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তো এই কনটেক্সটের সাথে এটা তোমরা দেখতে পারো। ওকে, নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আমাদের দেশে প্রচুর লিডার, ভারতবর্ষে প্রচুর লিডার, এই বাংলাদেশ পাকিস্তান এই সাবকন্টিনেন্টে প্রচুর লিডার, কিন্তু লিডারদের অনুসরণ করেই যদি সবসময় সব কিছু হইতো, তাহলে আমাদের তো এত বারবার গোলামির আন্ডারে আসতে হইতো না, তাই না? এত বারবার আমাদের কোনো দলের, কোনো পার্টির, কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর দাসত্ব করতে হইতো না, যদি লিডারদের মেনেই হইতো। যখনই আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একজন করে লিডার হইছি, প্রত্যেকে একটা বাইরে থেকে লিডার আসছে, তখনই বারবার স্বাধীনতা এসছে। ওকে, তারপর কি বলছে? তাহলে এই দেশ, ওকে, আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। নিজেকে চেনা, এই যে নিজের সত্যকে মনে করার, মানে সত্যকে সবচেয়ে বড় মনে করার যে দম্ভ, এটা আর যাই হোক ওই মেয়েকে ওইরকম ভণ্ডামি না, সহমত ভাইয়ের মতো। এই দম্ভ শির উঁচু করে পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। অর্থাৎ এই যে দম্ভ, এই যে নিজেকে চেনার দ্বন্দ্ব, এই যে বলছিলাম শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এই যে শিরটা সোজা করে অন্যের কাছে মাথা নত না করা শেখায়, এটা মনের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আছে, কাউরে আমি গুনিই না, কাউরে গুনিই না। এই যে, আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। আমরা দেখো, আমরা 24-এ দেখছি না, আমরা আবার 24-এ ফেরত আসতেছি বারবার। কেন? কারণ আমরা 24-কে বাঁচিয়ে রাখতে চাই, আমরা স্টুডেন্টদের মধ্যে সবসময় 24-কে জাগ্রত করে রাখতে চাই। কারণ এই মুভমেন্টটা কিন্তু স্টুডেন্ট দিয়ে শুরু, তাই না?
এই যে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে, যে এই যে সত্যকে চেনার দম্ভের মাধ্যমে যখন দাঁড়িয়ে গেল, সবাই যখন সত্যকে বলা শিখলো, তখনই তারা অসাধ্য সাধন করে ফেললো, তাই না? আমরা যেখানে কখনোই ভাবি নাই, আমাদের বাপ দাদা তার আগের তারা, আমরা কখনোই ভাবি নাই যে এরকম একটা রিজিমকে ফেলে দেওয়া সম্ভব, বাট উই ডিড ইট। ওকে, যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপরে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া হবে ততবারই তা পড়ে যাবে। অর্থাৎ ভিত্তি পচে গেছে, এই জিনিসটার উপর যতবারই তুমি ইট গাঁথো, নিচের ভিত্তি ঠিক নাই, ও তো বিল্ডিং তো পড়েই যাবে। এই জন্য আমাদের কাজ কি হবে, পুরা ভিত্তি উপরে ফেলে নতুন করে একটা শক্ত ভিত্তি স্থাপন করা। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। সম্মার্জনা মানে কি বলছিলাম, শব্দার্থতে ঘষে মেজে সব পরিষ্কার করা। আগুন দিয়ে ঘষে মেজে সব কিছু পরিষ্কার করা। আগুনের সম্মার্জনা মানে আগুন দিয়ে ঘষে মেজে সব পরিষ্কার করা, যে এই দেশের সব কিছু মিথ্যা ভণ্ডামি, এটার জন্য আগুন দিয়ে পুড়ে ছাই করে খাঁটি করে নতুন করে আবার ইমারত তৈরি করা, একটা ভিত্তি তৈরি করা। আমার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারণ মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিবে। অর্থাৎ প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের গুরুকে, তার গুরু সে নিজেই, তার গুরু তার সত্য, এছাড়া ব্যক্তি মানুষ তার কোনো গুরু নেই যে গুরুকে খুশি করার জন্য তার সহমত ভাই কালচারে যাইতে হবে। আমি সে দাসত্ব হইতে সম্পূর্ণ মুক্ত, কারো দাসত্ব আমার নাই, আমি সেখান থেকে মুক্ত, আমার কাউকে খুশি করতে হয় না। আমি কোনোদিনই কারো বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না। এখানে বেদবাক্য বলতে ধর্মীয় গ্রন্থকে বোঝানো হয়েছে যে মানে মিথ্যা হইতেই পারে না, মিথ্যা হইতে পারে না, এটা বোঝাতে বেদবাক্য হিসেবে ইউজ করা হয়েছে। যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়, না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আমি কখনো কোনো দিনে করব না। অর্থাৎ আমি না বুঝে একটা মানুষকে, পাঁচজনকে খুশি করার জন্য জাস্ট আমি বলে গেলাম যে ঠিক ঠিক, এটা আমি কখনোই করব না। আমার যে সত্য সেটার উপর আমি সবসময় অটল থাকবো। এক কথায় ঘুরে ফিরে এক ধরনের ব্যাখ্যা আসতেছে, কারণ এটার মূল কনসেপ্টটা কি। ওকে, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন ব্যাখ্যার জন্য। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কারণ আমি ধরো সত্য একটাকে সত্য হিসেবে মেনে নিলাম, আমি তো মানে কোনো ইয়া না, আমি তো কোনো মানে কি বলে আসমানি কিতাব আমার উপর নাজিল হয় নাই, কিংবা আমি কোনো ফেরেশতা না যে আমার সত্য সবসময় এটাই সত্য থাকবে সবসময়। সত্য কিন্তু ভ্যারি করে, সময় অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করে। এই জন্য বলছে ভুলের মধ্য থেকেই সত্য পাওয়া যায়। আমি যখন একটাকে সত্য হিসেবে মেনে নিচ্ছি, সামনে কেউ একজন প্রমাণ করলো আমার সত্যটা সত্য না, এটার মধ্যেও ঝামেলা আছে, আমি এটাকে সহজেই মেনে নিব, এটা যদি যুক্তিযুক্ত হয় এটাকে সহজেই মেনে নিব। এই যে আমি ভুলের মধ্য দিয়ে যাচ্ছি, এই ভুলের মধ্য দিয়ে গিয়ে কি আমি আরো পিওর সত্য পাচ্ছি। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। মানে কেউ আমাকে মানে কি বলে ম্যানুপুলেট করার চেষ্টা করলে আমি শুনবো না, বাট আমাকে যদি ইনফ্লুয়েন্স করে, যদি সেটা যদি সত্য হয় সেটা আমি সহজেই মেনে নিব, কারো ভয়ে বা অন্য কিছুর কারণে না। সেটা যদি একান্তই সত্য হয়, আমি যদি মিথ্যা হই, আমার মিথ্যা আমার এটা বর্জন করতে কোনো সমস্যা নাই। ওকে, ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে গো গো মানে কি, মানে ধরে বসে থাকা, যে আমি জানি আমি যেটা করতেছি এটা মিথ্যা, তারপর আমার মিথ্যাকে আমি সবসময় সত্য প্রমাণ করে যাব, এমনটা আমি করব না। যে সত্যবাদী সে ভুল করছি বা করেছি জানার পরেও গো ধরে বসে না থেকে সেটাকে সহজভাবে মেনে নেবে, ভুলটাকে ধরে থাকবো না। তাহলে আমার সেই আগুন সেই দিনই নিভে যাবে, আমার আগুন সেই দিনই নিভে যাবে। এই আগুনটা কিসের? আগুনটা হচ্ছে সত্যের আগুন, সেই দিনই নিভে যাবে। এই যে আত্মদম্ভ, আত্ম অহংকার, এত কিছু, এটা ওই দিনই নিভে যাবে। সত্য আর ওই দিনটাকে থাকবে না যদি তুমি মিথ্যা মানে এটাকে মিথ্যা জেনেও তুমি সত্য হিসেবে ধরে থাকো। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে। মানে এই যে শিখা, সত্যের যে শিখা, এর মধ্যে মিথ্যা দিয়ে একমাত্র এটাকে নেভানো সম্ভব, তাছাড়া কেউ নিভাতে পারবে না। নিভাতে না, এখানে নিভাতে হবে। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা জ্ঞানমূলকে আসে বা এটা মানব ধর্ম লেখা অনেকে, বাট এখানে লিখতে পারো মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এখানে জাত পাত প্রথা এগুলো পরে, সবার আগে মানুষ ধর্ম, সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা বলার চেষ্টা করছে। হিন্দু মুসলমানদের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। আমার এই পথ কোনটা? ওই যে ধূমকেতুর পথ। হিন্দু মুসলমানের যে মাঝখানে যে গলদগুলা, যে ঝামেলাগুলা, এই যে মিলনের অন্তরায় যেগুলো আছে, হিন্দু মুসলমান এক হচ্ছে না কেন, বারবার একজন আরেকজনের সাথে লাগালাগি করতেছে। এই লাগালাগি করার কারণে মানে এর পিছনে কি কি কারণ আছে, এটাই এই গলদগুলা বের করায় আমার এই পথের, এই ধূমকেতুর পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনের ভাব আনে না। মানে যেখানে মানুষে মানুষে এক আত্মার মিল, যেখানে সত্যের মিল, যে মানুষ সত্য, সেখানে ধর্মের বৈষম্য বা হিংসার দুশ্মনী এটা কোনোভাবে ভাবে আনে না।
যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মকে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। এটা শুরুতেই বলছি যে যার নিজের ধর্মে বিশ্বাস আছে অন্যের ধর্ম মানে সে অন্য ধর্মকে কখনো ছোট করবে না। কোনো ধর্মে বলা হয় নাই যে ওই ধর্মকে ছোট করো। ইনফ্যাক্ট ইসলামেও বলা হয় না। ইসলামে বলছে যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। ইসলাম সূরা কাফিরুনের মধ্যেও বলে দিছে যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমি তোমার ধর্মে গিয়ে যে বাড়াবাড়ি করব এরকম কোনো সুযোগ ইসলামে নাই, অন্য কোনো ধর্মেও নাই। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হইলাম। অর্থাৎ এই যে দ্বন্দ্ব এগুলার বাইরে দেশের জন্য যা মঙ্গলজনক যা সত্য এগুলো সব আমি কাঁধে নিয়ে এগুলো সব কিছু লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা, এই আগুন দিয়ে আগুনের সম্মার্জনা দিয়ে এই যে আগুনের পতাকা এটাতে আগুন দিয়ে সব উনি একবারে ভিত্তিমূল থেকে উপরে ফেলে নতুন করে তৈরি করতে চান। কিসের মাধ্যমে? ওই যে ধূমকেতু পত্রিকা, ওই ধূমকেতু পত্রিকার মাধ্যমে। এই যে উনি বলছে না আগুনের ঝান্ডা পথে বাহির হইলাম, এটা কি উনি ওই যে বক্তব্য শেষে কি একটা আগুনের কি কাঁধে নিয়ে এর মুখে দৌড় দিছে? না, এটা উনি ওনার পথ শুরু বুঝাইছে, ধূমকেতুর পথ। তারপরে এগুলা আমরা শব্দার্থ পড়ছি, এটা ওই পিডিএফে ছিল। আমরা কিছু কোশ্চেন সলিউশনে যাই। এগুলা কোশ্চেনের অ্যান্সার তোমরা করবা, আমি করবো না। এগুলা কোশ্চেন খুবই সিম্পল কোশ্চেন, এত সিম্পল কোশ্চেন অ্যাডমিশনে আসবে না। আবার ঢাবিতে আবার খুবই সিম্পল কোশ্চেন আসে। বলছি ঢাবিতে তারিখ আসে না, মানে এটা বাদ, এটা ঢাবিতে আসবে না। কিন্তু তারপরে অ্যান্সার করো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যু দিবস কোনটি? বলো। ওকে, কাজী নজরুল ইসলাম সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন? সর্বদা কাকে? গান্ধীজিকে? না, কাকে? ঠিক। আমার পথ প্রবন্ধের লেখক কোন ভয়ে ভীত নন? করো, অ্যান্সার করো। তারপর আমার কোন ভয়ে ভীত নন? আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। কবিতাটিতে আমার পথ প্রবন্ধের কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? কবিতা দুইটাই হচ্ছে কবিতা প্রবন্ধ, দুইটা কাজী নজরুল ইসলামের। এর মধ্যে বলো এই যে বিদ্রোহী কবিতার এই লাইনটা আমার পথ প্রবন্ধের কোন অংশের সাথে যায়? আমার পথ প্রবন্ধের লেখক কিসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন? বলো। ভীরুতা, অন্ধ অনুকরণ, মিথ্যা বিনয়, পরাধীনতা, কোনটাকে? বলো। ওকে। আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? কর্ণধার, গান্ধীজি, অভিশাপ রথের সারথী, আগুনের ঝান্ডা। এগুলো একটু অনুধাবনমূলক কোশ্চেন, এই টাইপের কোশ্চেন অ্যাডমিশনে আসবে। ওকে, আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে? অভিশাপ রথের সারথী, পথ প্রদর্শক কাণ্ডারি, সত্য পথের দিশারি, আগুনের সম্মার্জনা। এগুলো অ্যান্সারগুলো এই যে ইউটিউবে যাক, ফেসবুকে যাক, কমেন্ট বক্সে দিও। হ্যাঁ, আর আমরা সামনে একটা কমিউনিটি গ্রুপ খুলবো, এই গ্রুপগুলোতে তোমাদের এগুলো নিয়ে ডিসকাশন হবে ভালোই। ওকে, নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে? বলো। আমি তো বলবো না এগুলার। আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন? কেন বলছি, একটু আগে ব্যাখ্যা করলাম। ওকে, কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? ওকে, আচ্ছা, এখানে সৃজনশীল কিছু কোশ্চেন দেওয়া আছে। সৃজনশীল তো তোমাদের আসবে না, বাট কি বলছে অনুধাবনমূলক টাইপের কোশ্চেনগুলো আসবে। এই বোর্ড কোশ্চেনকেও ফলো করতে পারো, এরকম স্ট্যান্ডার্ডে আসতে পারে। যেমন এই যে দেখো, আমার পথ প্রবন্ধ কাজী নজরুল ইসলাম আমার সত্য বলতে কি বুঝিয়েছেন? এগুলো আসতে পারে খ নাম্বারে ঢাবির লিখিত পরীক্ষায়। ঢাবিতে এবার খুবিতে লিখিত পরীক্ষা আছে এখানেও। আবার শুনতেছি যে রাবিতে এবার থেকে আইনের জন্য আলাদা লিখিত পরীক্ষা নিবে, ওটা হয়তো ইংলিশ নিবে। ক খ গ মনে হয় ফ্রেম কেটে গেছে, তাই না? ফ্রেম কেটে গেছে। আচ্ছা, সমস্যা নেই। ওকে, এখানে দেখো কিছু, দেখো আমি এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। নাও, এটা নাও। এগুলো বিভিন্ন বোর্ডের কোশ্চেন। ওকে, স্ক্রিনশট নিছো? ওকে, আমরা যদি এখন এই যে মানে আমরা কি কি দেখলাম, পুরো গল্প দেখলাম, আমার পথে এই যে এই সেই এগুলা দেখলাম, তাই না? তো এখান থেকে যদি তোমাদের এক্সট্রা কোনো আরও কোশ্চেন থাকে, আশা করছি এটার পর আর কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, অ্যান্সার দিব। পাবলিকালি কোশ্চেন করো, প্রাইভেটলি কোশ্চেন করো। বাট আমার পথ প্রবন্ধটা পরীক্ষার আগে ভালো করে দেখে যেও। ইয়ার জন্য ঢাবির লিখিত পরীক্ষার জন্য, এমসিকিউ এর জন্য, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এমসিকিউগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবন্ধ, যেহেতু এবারই শেষ এটা। সো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এইচএসসি 25 আশা করছি প্রস্তুতি সব ভালো মতো যাচ্ছে। নিজের শরীরের খেয়াল রেখো, যত্ন রেখো, এবং খুব সুস্থভাবে, সুশৃঙ্খলভাবে, ধীরে সুস্থে নিজেদের প্রিপারেশন নাও। খুব বেশি মানে হজবরল করার দরকার নেই, স্কেডিউলভাবে, খুবই স্কেডিউলভাবে নিজেদের প্রিপারেশনটা নাও। এবং আশা করছি তোমাদের সাথে দেখা হবে বিজয়। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।